আসসালামু আলাইকুম। ক্লাস 8 তোমাদের মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আমরা যে সমস্ত উদ্ভিজ্জ ফসল আছে সেগুলো সম্পর্কে আমাদের আলোচনা শেষ হয়ে গেছে। আজকে আমরা প্রাণীজ খাদ্য চাষের যে পদ্ধতি সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রাণীজ খাদ্য বলতে আমরা যে প্রাণী থেকে যে খাদ্যগুলো পাই সেগুলোকে আমরা প্রাণীজ খাদ্য হিসেবে গণ্য করি। তো এইভাবে প্রাণীজাত খাবার নিয়মিত আর যথেষ্ট পরিমাণে পেতে গেলে সেই সমস্ত প্রাণীদের যত্নের সঙ্গে প্রতিপালন করা দরকার, আর সেই সঙ্গে দরকার তাদের প্রজননের সুব্যবস্থা। এটাকেই বলা হচ্ছে পশুপালন বা অ্যানিম্যাল হাজব্যান্ডারি। পশুপালন বা অ্যানিম্যাল হাজব্যান্ডারি। অ্যানিম্যাল হাজব্যান্ডারি বা পশুপালন মানে কি, যে প্রাণীজাত খাবার নিয়মিত যথেষ্ট পরিমাণে পেতে গেলে প্রাণীদের যত্নের দরকার হয়, যত্নের সঙ্গে প্রতিপালনের দরকার হয়, আর সেই সঙ্গে দরকার হয় তাদের প্রজননের সুব্যবস্থা। এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে পশুপালন ব্যবস্থা বা অ্যানিম্যাল হাজব্যান্ডারি। তো তোমাদের সিলেবাসে যে সমস্ত পশুপালন বা অ্যানিম্যাল হাজব্যান্ডারি আছে সেটা হচ্ছে মৌমাছি, মাছ আর মুরগি। এই তিনটে আমাদের সিলেবাসে রয়েছে। কি কি? মৌমাছি, মাছ, আর একটা হচ্ছে মুরগি পালন। তো আজকে আমরা মৌমাছি পালন সম্পর্কে বা মৌমাছি সম্পর্কে কিছু কথা জানবো। দেখো, মৌমাছি থেকে আমরা কি কি পাই? মৌমাছি থেকে আমরা দুটো জিনিস পাই, একটা হচ্ছে মধু আর একটা হচ্ছে মোম। এই দুটো জিনিস আমরা মৌমাছি থেকে পাই। দুটোই আমাদের উপকারে লাগে। মধুর উপকারিতা বা মধুর গুণাগুণ বলে তো শেষ করা যাবে না, এবং মোমও আমাদের বিভিন্ন কাজে লাগে। তাহলে মৌমাছি বুঝতে পারছো যে একটা খুব উপকারী প্রাণী, যেটা আমাদের অনেক বেশি কাজে লাগে। তো এই মৌমাছিকে আমরা কোথায় দেখেছি? বাড়ির গাছের ডালে, বাড়ির কার্নিশে, ঝোপঝাড়ে, এই সমস্ত জায়গায় মৌচাককে আমরা ঝুলে থাকতে দেখেছি, এবং সেখান থেকে আমরা কি করি না, মধু, মোম সংগ্রহ করি। তার বিভিন্ন প্রসেস রয়েছে। এই মৌমাছিদের সমাজ ব্যবস্থা সম্পর্কে আমাদের একটু কিছু না বললেই নয়, কারণ মৌমাছি হচ্ছে সমাজবদ্ধ জীব। মৌমাছি হচ্ছে সমাজবদ্ধ জীব। সমাজবদ্ধ জীব মানে এরা, আমরা যেমন সমাজবদ্ধ জীব, এরাও কিন্তু সমাজবদ্ধ জীব। এদের সমাজে, মৌমাছিদের সমাজে অনেক নিয়ম শৃঙ্খলা আছে, এবং কিছু ভাবে এরা জীবনযাত্রা করে, সেই জন্য এদেরকে সমাজবদ্ধ জীব বলা হয়। তো এদের নানা ধরনের মৌমাছি দেখা যায়। সমাজবদ্ধ জীব মৌমাছি কী কী থাকে না, রানী মৌমাছি, মৌমাছি মোটামুটি 3 প্রকার। রানী মৌমাছি, 2 নম্বর হচ্ছে পুরুষ মৌমাছি, আরেকটি হচ্ছে শ্রমিক মৌমাছি। এই 3 প্রকার মৌমাছি এদের সমাজে আমরা দেখতে পেয়েছি। তো এই মৌমাছি 3 ধরনের, মৌমাছিদের 3 রকমের কাজ আছে। রানী মৌমাছি, নামটা শুনেই বুঝতে পারছো ইনি রানী, তো এনার কাজের পরিমাণও খুব কম। ওনার একটাই কাজ, সেটা হচ্ছে শুধু ডিম পাড়া বা প্রজনন করা। এর একটাই কাজ, সেটা হচ্ছে ডিম পাড়া বা প্রজননে সাহায্য করা। এর একটাই কাজ। সরি, 2 নম্বর হচ্ছে পুরুষ মৌমাছি। পুরুষ মৌমাছির এরও একটি কাজ, সেটা হচ্ছে রানী মৌমাছিকে প্রজননে সাহায্য করা, অর্থাৎ রানী মৌমাছির সঙ্গে প্রজননে অংশ নেওয়া। এর একটাই কাজ, সেটা হচ্ছে রানী মৌমাছিকে প্রজননে সাহায্য করা। এরও একটাই কাজ। আর শ্রমিক মৌমাছি যেটা, তার অনেক কাজ। শ্রমিক মৌমাছি কি করে, এর কাজের কোনো মানে কি বলবো, লিখে আমি শেষ করতে পারবো না। বাকি সমস্ত কাজই তার, যেমন হচ্ছে ধরো মৌচাক তৈরি করা, ফুলের পরাগ রেণু থেকে মকরন্দ সংগ্রহ করা, পরাগ রেণু বা মকরন্দ সংগ্রহ করা,
এবং রানী ও পুরুষ মৌমাছিদের সেবা করা, মধু তৈরি করা, মোম তৈরি করা, সন্তান লালন পালন করা, মৌচাক পাহারা দেওয়া, বাকি সমস্ত কাজই এই শ্রমিক মৌমাছিদের করতে হয়। যেন এদের নাম হচ্ছে শ্রমিক মৌমাছি বা ওয়ার্কার। তো তাহলে বুঝতে পারছো রানী মৌমাছিদের মধ্যে সব থেকে বেশি কাজ হচ্ছে শ্রমিক মৌমাছির। দেখো এই মৌচাক আর, তাহলে এদের মৌমাছি সম্পর্কে একটু জানলাম। এবার জানবো মৌচাক আর মধু তৈরি সম্পর্কে একটু। মৌচাক ও মধু তৈরি। মৌমাছিরা কিভাবে মৌচাক তৈরি করে জানো? শ্রমিক মৌমাছিদের পেটে অনেক থলিতে থাকে মোম গ্রন্থি। শ্রমিক মৌমাছিদের পেটের থলিতে থাকে মোম গ্রন্থি। তো এই মোম গ্রন্থির ক্ষরণ দিয়ে, মোম গ্রন্থি থেকে মোম ক্ষরণ করে এরা মৌচাক তৈরি করে। আর প্রত্যেকটা মৌচাকে অসংখ্য ষড়ভুজ আকৃতির প্রকোষ্ঠ থাকে। যে প্রকোষ্ঠগুলো থাকে সেগুলো ষড়ভুজ আকৃতির প্রকোষ্ঠ থাকে। আর মৌমাছি মধু তৈরি করে কীভাবে না, শ্রমিক মৌমাছিরা ফুল থেকে ফুলের মকরন্দ সংগ্রহ করে, যেটাকে নেকটার বলা হয়। এই সংগ্রহ করা মকরন্দ নিজেদের দেহের মধুথলি থাকে, মোম গ্রন্থি থাকে, এছাড়া কি থাকে মধুথলি। নিজেদের শরীরে এই মধুথলিতে কি করে, এই ফুলের মকরন্দগুলোকে সংগ্রহ করে রেখে দেয়। মধুথলিতে মকরন্দের সঙ্গে এদের যে লালারস, সেই লালারসটা মেশে এর ফলে মকরন্দে থাকা কিছু শর্করা, মকরন্দে থাকা যে শর্করা তার কিছু পরিবর্তন হয়। শ্রমিক মৌমাছি এরপর ওই মিশ্রণকে মধু প্রকোষ্ঠে উগড়ে দেয়, মানে যেটাকে বমি করে দেওয়া বলে। আর ডানা দিয়ে ক্রমাগত বাতাস করতে থাকে, ফলে জল বাষ্পভূত হয়ে মধুতে পরিণত হয়। তাহলে কিভাবে মৌচাকে মধু তৈরি হয় বুঝতে পারছো না? প্রথমে মৌচাক তৈরি হয় কিভাবে না, শ্রমিক মৌমাছির পেটেতে মোম গ্রন্থি থাকে, সেখান থেকে তৈরি হচ্ছে মৌচাক। এই মোম ঢেলে তারা মৌচাক তৈরি করে। আর মধুথলিতে কি করে, ফুল থেকে যে মকরন্দ, সেই মকরন্দ মধুথলিতে সঞ্চয় করে রাখে এবং তার সাথে তারা কি যোগ করে, তাদের লালারস যোগ করে। এরপরে কি করে, পুরো জিনিসটাকে এরা উগড়ে দেয়, বমি করে দেয়, এবং তারপর তাদের ডানার যে বাতাস, সেই এটা তার মানে উগড়ে দিয়ে কি করছে, বাতাস দিয়ে তাকে ঠান্ডা করে মধুতে পরিণত করছে। এইভাবে আমরা মধু পাই। এরপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে মধুর কি গুণাগুণ। মধুর গুণাগুণ আমরা অনেকেই জানো, তো এটা প্রশ্ন আসে, মধুর পুষ্টিগুণ বা মধুর কি পুষ্টি আছে। মধুতে থাকে প্রচুর পরিমাণে গ্লুকোজ আর ফ্রুক্টোজ। কি থাকে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, যেগুলো ভীষণ পুষ্টিকর। গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো থাকায় মধু ভীষণ পুষ্টিকর খাদ্য একটা। এছাড়াও এখানে থাকে বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে, সবকটা খুব প্রয়োজনীয় জিনিস, এবং বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, যেমন ধরো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, এগুলো সব থাকে। এছাড়াও বিভিন্ন ভিটামিন থাকে, প্রয়োজনীয় ভিটামিন, যেমন হচ্ছে ভিটামিন এ, বি কমপ্লেক্স এবং ভিটামিন সিও থাকে। তাহলে বিভিন্ন ধরনের ভিটামিন থাকছে, বিভিন্ন অ্যামিনো অ্যাসিড, খনিজ পদার্থ, গ্লুকোজ ফ্রুক্টোজ সব মিলিয়ে মধুর পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি। এবার মৌমাছিরা কিভাবে বেড়ে ওঠে সেটা আমরা জানবো, অর্থাৎ মৌমাছির জীবনচক্র সম্পর্কে। জীবনচক্র, তো মৌমাছির যে জীবনচক্র, সেই জীবনচক্রে মোট 4টে দশা দেখা যায়। কটা দশা? 4টি দশা। ডিম থেকে লার্ভা, নেক্সট দশা হচ্ছে পিউপা, তারপরে হচ্ছে পূর্ণাঙ্গ।
তো মৌমাছির জীবনচক্রে এই 4টি দশা দেখা যায়। প্রথমে ডিম, ডিম ফুটে লার্ভা, লার্ভা থেকে পিউপা, সেখান থেকে পূর্ণাঙ্গ। তো কি হয় না, পুরুষ আর স্ত্রী মৌমাছি এরা প্রজনন করে, তারপরে কি হয়, রানী মৌমাছি ডিম দেয়, তারপর সেই ডিম থেকে লার্ভা হয়, লার্ভা থেকে পিউপা, এবং তারপর সেখান থেকে পূর্ণাঙ্গ মৌমাছি তৈরি হয়। তো মৌমাছির রকম ভেদ, মৌমাছি অনেক প্রকারের আছে। তো কী কী প্রকারের মৌমাছি আছে সেগুলো একটু তোমরা জানো, দেখি চলো। মৌমাছি অনেক রকম আছে, পাহাড়ি মৌমাছি, ভারতীয় মৌমাছি, ছোট মৌমাছি, ইউরোপীয় মৌমাছি, এরকম অনেক ধরনের মৌমাছি আছে। তোমরা তোমাদের বইতে ছবি দেওয়া আছে বিভিন্ন ধরনের মৌমাছি, সেই ছবিগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে। এবার আমরা আসছি আমাদের সিলেবাসে একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে মৌমাছি পালন। দেখো, মৌমাছি আমাদের অ্যানিম্যাল হাজবেন্ডারির মধ্যে মৌমাছি পালন কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আমরা একটু আগেই জেনেছি মৌমাছি থেকে আমরা মধু, মোম দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস পাই, এবং এই মোম এবং মধু দুটোই আমাদের অনেক কাজে লাগে। তো এই জন্য মৌমাছিকে আমরা পালন করি। মৌমাছিকে পালন করি মানে মৌমাছিকে দুই ভাগে পালন করা হয়, একটা হচ্ছে দেশীয় পদ্ধতিতে, আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে বা বৈজ্ঞানিক পদ্ধতিতে। তো মৌমাছি পালন করতে গেলে কিছু কথা আমাদের জানা দরকার। বুনো মৌমাছির চাক থেকে যে মধু পাওয়া যায় তার পরিমাণ খুব কম। বনে যে মৌমাছিরা থাকে তাদের বুনো মৌমাছি বলে, তাদের থেকে যে মধু পাওয়া যায় তার পরিমাণ খুব অল্প, আর সেটা নিয়মিত পাওয়াও যায় না, কারণ কখন কোন মৌমাছি মৌচাক তৈরি করবে, তারপরে সেখান থেকে মধু, মোম পাওয়া যাবে, তাই না? তো সেজন্য পরিমাণটাও খুব অল্প পাওয়া যায়। তাই বিজ্ঞানসম্মত কৃত্রিম উপায়ে মৌমাছি পালন করা হয়। তাহলে মৌমাছি পালনটা কিভাবে করা হয়, মৌমাছি পালন বিজ্ঞানসম্মত ও কৃত্রিম উপায়ে, পালন করা হয়। তাহলে মৌমাছি বিজ্ঞানসম্মত এবং কৃত্রিম উপায়ে পালন করা হয়। এটাকেই বলা হচ্ছে মৌমাছি পালন বা মৌচাষ। এটাকে বলা হচ্ছে মৌচাষ বা মৌমাছি পালন। মৌমাছি পালন করার জন্য যে প্রাকৃতিক বা কৃত্রিম থাকার জায়গা ব্যবহার করা হয় তাকে বলা হয় মধুমক্ষীশালা। এই প্রশ্নটা কিন্তু শর্ট কোশ্চেনে খুব আসে। মধুমক্ষীশালা বা এর আরেকটা নাম হচ্ছে এপিয়ারি। দেখো, মৌচাষ কি, এপিয়ারি কি, এগুলো প্রশ্ন আসে। মৌচাষ হচ্ছে কি, বিজ্ঞানসম্মত কৃত্রিম উপায়ে মৌমাছি প্রতিপালন করাকে বলা হচ্ছে মৌমাছি পালন বা মৌচাষ। আর মধুমক্ষীশালার এপিয়ারি হচ্ছে কি, মৌমাছি পালন করার জন্য মৌমাছিদের যে প্রাকৃতিক বা কৃত্রিম থাকার জায়গা ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে মধুমক্ষীশালা বা এপিয়ারি। দেখো, এই এপিয়ারি বা মধুমক্ষীশালার সংজ্ঞা যখন লিখবে তখন কিন্তু প্রাকৃতিক বা কৃত্রিম দুটো কথাই লিখবে, প্রাকৃতিক বা কৃত্রিম থাকার জায়গা দুটোকেই কিন্তু মধুমক্ষীশালা বা এপিয়ারি বলা হয়। তো এবার আমরা মৌমাছি পালনের যে পদ্ধতি সেই পদ্ধতিগুলো দেখব। মৌমাছি পালন দুটো উপায়ে করা হয়, একটা হচ্ছে দেশীয় পদ্ধতি আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতি। তাহলে মৌমাছি পালনের জন্য দুটো পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে দেশীয় পদ্ধতি। বড় প্রশ্ন হিসেবে এগুলো আসে যে দেশীয় পদ্ধতিটা কীরকম বা আধুনিক দেশীয় পদ্ধতি যদিও সেরকম কিছু না, কিন্তু আধুনিক পদ্ধতি যেটা বিজ্ঞানসম্মতভাবে যেটা পালন করা হয় সেটা কিভাবে করা হয় সেটা কিন্তু ইন ডিটেলস তোমাদেরকে পড়তে হবে। তো দেশীয় পদ্ধতিতে কি হয় না, দেশীয় পদ্ধতি মানে এই পদ্ধতিতে মৌমাছিদের প্রতিপালন করা হয় না। কি হয় না, প্রাকৃতিকভাবে গাছের ডালে, ঘরের দেওয়াল বা কার্নিশ প্রভৃতি জায়গায় মৌচাক খুঁজে বার করা হয়। মানে আমাদের দেখবে বাড়ির আশেপাশে বা কোনো বাগান থাকলে সেখানে দেখবে আম গাছে, কাঁঠাল গাছে বা বাড়ির কার্নিশে সেখানে মৌচাক একটা বড় মতো চাক করে রয়েছে, সেই চাকগুলোকে শুধু খুঁজে আইডেন্টিফাই করা, তাহলেই সেটা হয়ে গেল দেশীয় পদ্ধতি। তো এর মাধ্যমে কি হলো, আমরা মৌচাককে খুঁজে পেলাম। তাহলে এখানে প্রথমে যে পয়েন্ট, তাহলে প্রথম হচ্ছে কি, মৌচাক খুঁজে বের করা।
নেক্সট পয়েন্ট কি হবে না, অনেক সময় কি হয়, ফাঁকা কাঠের গুঁড়ি বা কাঠের বাক্স বা মাটির হাঁড়ি মৌমাছিদের চলাচলের জায়গায় রেখে দেওয়া হয়, যাতে মৌমাছিরা স্বেচ্ছায় ওই সব জায়গায় এসে চাক তৈরি করে। না আমরা যাতে করে মৌমাছি এসে, যেমন অনেকটা কি বলবো, মাছের ফাঁদ ফেলার মতো যে করে রাখা হয়, যাতে করে মৌমাছিরা এসে সেখানে বসে, মানে মাছ এসে সেখানে পড়ে, ঠিক সেইভাবে কোথাও কিছু কি করা হয় না, কাঠের বাক্স বলো বা ধরো মাটির হাঁড়ি এরকম কিছু রেখে দেওয়া হয়, যাতে করে সেই জায়গায় মৌমাছিরা স্বেচ্ছায় এসে বসবাস করে এবং মৌচাক তৈরি করে। এইসব পদ্ধতির মধ্যে এটা পড়ছে। 3 নম্বর হচ্ছে পরে সেখান থেকে কিভাবে মধু কালেক্ট করা হয় না, আগুন, জল বা ধোঁয়া দিয়ে সেই চাক থেকে মৌমাছিদের তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। তাহলে মৌমাছিদের তাড়ানো হয় কীভাবে? আগুন দিয়ে, জল বা ধোঁয়া। দিয়ে কি করা হয়, মৌমাছিদের তাড়িয়ে দেওয়া হয় ব্যবস্থা করে। ফলে মৌমাছিরা চাক ছেড়ে পালিয়ে যায়, আবার কখনো কখনো মারাও যায়। তারপর সেই মৌচাক ভেঙে মধু সংগ্রহ করা হয়। এটা হচ্ছে দেশীয় পদ্ধতি। নেক্সট আসছি আমরা আধুনিক পদ্ধতি, যেটা বেশি ইম্পর্টেন্ট পদ্ধতি, কারণ এটা তো প্রাকৃতিক উপায়ে হচ্ছে। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে কি না, আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতি তো এই আধুনিক পদ্ধতিতে কি হয় না, এই পদ্ধতিতে প্রাকৃতিক মৌচাক তৈরির কৌশল যেটা, সেটা অবলম্বন করে কৃত্রিম মৌচাক তৈরি করা হয়। তাহলে প্রাকৃতিক মৌচাকের কৌশল অবলম্বন করে কি করা হয় না, কৃত্রিম মৌচাক তৈরি করা হয়। প্রকৃতিতে স্বাভাবিক উপায়ে তৈরি মৌচাকে নিচের দিকে কি থাকে, মৌমাছিদের সন্তান পালনের ঘর, আর ওপর দিকে থাকে মধু প্রকোষ্ঠ। ঠিক কৃত্রিম চাকও এরকম ব্যবস্থা করা হয়। তাহলে কৃত্রিম যে চাকটা তৈরি করা হচ্ছে, সেখানে কি হচ্ছে, নিচের দিকে থাকছে সন্তান পালনের ঘর, নিচে থাকছে সন্তানদের ঘর, আর ওপরে থাকছে, কোথায় কি থাকে এগুলো জেনে রাখবে, ওপরে থাকে মধু প্রকোষ্ঠ। নেক্সট দেখো, একটা রানী মৌমাছি আর কতগুলো শ্রমিক মৌমাছি ধরে এনে কৃত্রিম মৌচাকে ছেড়ে দেওয়া হয়। তো মৌচাক তো তৈরি করে দেওয়া হলো, মৌমাছি কোথা থেকে পাওয়া যাবে না, কৃত্রিম উপায়ে কি করা হচ্ছে, একটা শ্রমিক, একটা না, একটা রানী আর কতকগুলো শ্রমিক মৌমাছি এনে সেখানে ছেড়ে দেওয়া হয়। কয়েকদিনের মধ্যে দেখা যায় আরও অনেক মৌমাছি সেই মৌচাকে এসে জড়ো করা হয়েছে। তাহলে প্রথমে কি করা হয় না, একটা রানী মৌমাছি আর অনেকগুলো শ্রমিক মৌমাছি এনে ছেড়ে দেওয়া হয়। এরপরে কি করা হয় যে খুব অল্প সময়ের জন্য রানী মৌমাছি ডিম থেকে মৌচাকে প্রচুর মৌমাছি সৃষ্টি হয়। তো এরপরে কি হচ্ছে, মৌচাকে অনেক মৌমাছি তৈরি হয়ে গেল। নেক্সট হচ্ছে খুব অল্প, 4 নম্বর পয়েন্ট হচ্ছে দেখো, আম, জাম, লেবু, পেয়ারা, গাজর, ধনে, সর্ষে, মৌরি, লাউ, কুমড়ো, পেঁয়াজ, মটর, এই সমস্ত গাছের নামগুলো তোমাদের বইতে রয়েছে। তো এই ধরনের নানা রকম গাছ থেকে মৌমাছিরা কি করে, মকরন্দ সংগ্রহ করে। তো সেই জন্য মৌমাছি পালন করতে গেলে মধুমক্ষিশালার কাছাকাছি এইসব গাছগুলো রাখা দরকার। তাহলে যে সমস্ত গাছ থেকে মকরন্দ পাবে সেই সমস্ত গাছের আশেপাশে এই কৃত্রিম মৌচাকটা তৈরি করে দিতে হয়। লাস্ট পয়েন্ট হচ্ছে কি করা হয় না, মৌচাক থেকে বিশুদ্ধ মধু সংগ্রহ করার জন্য বিশেষ মধু নিষ্কাশন যন্ত্র ব্যবহার করা হয়। তাহলে এখানে যন্ত্রের সাহায্যে মধু নিষ্কাশন করা হয়। তাহলে এটা হচ্ছে কৃত্রিম পদ্ধতি বা আধুনিক পদ্ধতি বা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কিভাবে মৌমাছি পালন করা হয় না, প্রথম হচ্ছে মৌচাক তৈরি করার জন্য একটা কৃত্রিম মৌচাক তৈরি করা হয়, যেটা পুরো প্রাকৃতিক মৌমাছিতে চাক থাকে সেই কৌশল অবলম্বন করে। নেক্সট সেখানে একটা রানী মৌমাছি এবং কিছু শ্রমিক মৌমাছি এনে ছেড়ে দেওয়া হয়।
তারপর কি হয়, পরবর্তীকালে দেখা যায় সেখানে অনেক মৌমাছি তৈরি হয়ে গেছে এবং তাদের মকরন্দ সংগ্রহ করার যে গাছ, সেই গাছের আশেপাশে এই মৌচাকটা তৈরি করে দেওয়া হয়। শেষে কি করা হয় না, মধু নিষ্কাশন যন্ত্রের সাহায্যে কি করা হয় না, মধু সংগ্রহ করা হয়। তো এইভাবে আমাদের মধু আমরা অনেক বেশি পরিমাণে পেতে পারি। তাহলে দেখো তোমরা এই মৌমাছি অ্যানিম্যাল হাজবেন্ডারির যে মৌমাছি পালন, এখান থেকে যে জিনিসগুলো ভালো করে পড়বে সেটা হচ্ছে অ্যানিম্যাল হাজবেন্ডারি কাকে বলে সেটা পড়বে। নেক্সট হচ্ছে মৌমাছি থেকে আমরা কি কি জিনিস পাই, মধু, মোম, এটা পড়লে। আর কি পড়বে না, মৌমাছিদের সমাজ ব্যবস্থাতে আমরা তোমরা জানলে যেখানে কি কি ধরনের মৌমাছি থাকে, কয়টি করে মৌমাছি থাকে সেটা জানলে, এবং প্রত্যেকটা মৌমাছির আলাদা আলাদা কাজ কি সেগুলো পড়বে। নেক্সট হচ্ছে মোম গ্রন্থি কি, এটা কোথায় থাকে, মোম গ্রন্থি থেকে আমরা কি পাই, এছাড়াও মৌমাছিরা যে মধু তৈরি করে সেই মধু কিভাবে তৈরি করা হয় সেটা তোমরা বলবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মধুর পুষ্টিগুণ, মধুর পুষ্টিগুণ লেখো। যদি আসে তাহলে কিন্তু খুব ভালো করে গুছিয়ে লিখতে হবে। এরপরে হচ্ছে মৌমাছির জীবনচক্র, মৌমাছির জীবনচক্রে কয়টি দশা দেখা যায় সেই দশাগুলোর নাম তোমরা জেনে রাখলে। এবং লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে মৌমাছি পালন। মৌমাছি পালন তার দুটো পদ্ধতি তোমরা জানলে, একটা হচ্ছে দেশীয় পদ্ধতি, একটা আধুনিক পদ্ধতি। দেশীয় পদ্ধতিতে কীভাবে মৌমাছি পালন করা হয় এবং বড় প্রশ্ন হিসেবে আধুনিক পদ্ধতিতে কীভাবে মৌমাছি পালন করা হয় সেটা তোমরা ভালো করে পড়বে এবং প্রত্যেকেই প্রশ্নগুলো খাতায় সুন্দর করে লিখবে এবং আমাকে ইনবক্সে সেন্ড করবে।